আমরা এই গণঅভ্যুত্থান করে পাপ করছি। আমরা শেখ হাসিনা যখন ছিল একসঙ্গে ঐক্যবদ্ধভাবে লড়াই করছি, আমাদের রাজনৈতিক সংসার ঘর সংসার সব সুন্দরভাবে করছি। আমরা আমাদের একটা ইকোসিস্টেম ছিল, সব ভেঙে তছনছ করে দিছে। ডক্টর ইউনূস শুধুমাত্র ওই একটা সংগঠনের উপরে আশীর্বাদ করলো, আর কাউকে তার সন্তান মনে করলো না। তাহলে আপনি বলতেছেন আমি ডক্টর ইউনূসকে মানে জান প্রাণ দিয়ে, আমার মধ্যে ডক্টর ইউনূসের উপর ক্ষোভ হবে না? আমি তো কম লড়াই করিনি। ডক্টর ইউনূসের চেয়ে আমার এই দেশের প্রতি অবদান বেশি। ডক্টর ইউনূসের অবদান অনুযায়ী তার বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার সর্বোচ্চ যোগ্যতা আছে। সে সর্বোচ্চ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার মতো যোগ্যতা আছে, যে সে ওই ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করছে, ওই হিসেবে সফল, নোবেল টোবেল পাইছে। নোবেল আমেরিকা জাতিসংঘ বা এরা দেয় কেন? নোবেল একটা আমেরিকার আধিপত্যবাদের একটা ট্রাম্প কার্ড, যেই ট্রাম্প কার্ড দিয়ে ধীরে 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 একটা ব্যক্তিকে তারা তৈরি করে। একটু বলি, এটা একটু বলতে দেন। এটা এই দক্ষিণ এশিয়ায় ওই মায়ানমারে সূচিকে দিছে, তাকে ধীরে ধীরে নার্সিং করছে। আর এখানে ডক্টর ইউনূসকে দিছে, ধীরে ধীরে নার্সিং করছে, দীর্ঘমেয়াদী প্ল্যানিং। উনি যদি পায় সর্বোচ্চ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হতে পারে, কিন্তু উনার অবদান বাংলাদেশে আমার চেয়ে কম। আমি এই গণঅভ্যুত্থানে যে অবদান রাখছি, আমার চেয়ে 1000 ভাগের 1 ভাগ অবদান। ওনার একটা চুল বাঁকা হয়নি। আমরা এখনো চাই না এগুলা। আমরা চাই কি, একটা সুন্দর বাংলাদেশ চাইছিলাম, কিন্তু আমার সব ভাইসে নিয়ে চলে যেতেছে। আমার সংগঠনের কর্মী গুলো সব নিয়ে চলে যাচ্ছে। একটা কর্মী এখানে স্টেবল হয় না। 2 জনকে বুঝাই নিয়ে আসি, 3 জন চলে যায়। আমি এই সংগঠনটা করবো কিভাবে বলেন? আমাদেরও তো রাজনীতি করার স্বপ্ন আছে। আমার এনসিপির রাজনীতি করতে হবে। আমি আলাদা চিন্তা, রাজনৈতিক চিন্তা দেখতে পারি না। আমার কিছু স্ট্যান্ড আছে, আমি কিছু পলিসি আছে যেগুলো নিয়ে আমি আলাদাভাবে ভাবি। এই 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 লক্ষ্য মূলনীতি নিয়ে আমরা কাজ করবো দেশের জন্য। সেটা এনসিপির লক্ষ্য না, সেটা বিএনপির লক্ষ্য না, সেটা জামাতের লক্ষ্য না। কিন্তু আমাকে খান খান করে দিছে ডক্টর ইউনূস, আমার সংগঠনটাকে ভাঙ্গে, নূরের সংগঠন ভাঙ্গে খান খান করে দিছে। সমালোচনা করবে না কেন বলেন? একটা খুনের জন্য 10টা খুন ঘটাই দেবো মুহূর্তের ভিতরে। এটা আমরা বলে করি যে হুজুরা পারবে না। পারে কি পারে না একবার দেন। যদি একবার এই ঝিঙেটাতে এমপি হতে পারি, একটা খুনের জন্য 10টা খুন ঘটাই দেবো মুহূর্তের ভিতরে। যেদিন থেকে জামাতে ইসলাম ক্ষমতায় আসবে, সেদিন থেকে আপনাদের উপরে আযাব নেমে আসবে, এবং এই আযাব আপনারা নিতে পারবেন না। কিন্তু আপনারা যদি বলেন যে মসজিদ থেকে কওমি হুজুরদেরকে বের করে দিবেন, ভাই আমরা ছোটবেলা থেকে কোরআন শিখছি, এই মওদুদের কাছে শিখি নাই আমরা কোরআন শিখছি আমাদের এই কওমি হুজুরদের কাছ থেকেই। আমাদের কোরআনের হেফাজতকারী এই কওমি হুজুররা, আমাদের হাদিসের হেফাজতকারী তারা। সেইখান থেকে হেফাজতে ইসলামের হুজুররা, বিভিন্ন কওমি হুজুররা যে মুখ খুলেছেন, আপনারা একবারে স্পষ্ট করে রাখেন। শেখ হাসিনার সেন্ট মার্টিন কক্সবাজার বিষয়ে যে নীতি ছিল আমেরিকার বিষয়ে, সেই নীতির জন্য ধন্যবাদ জানাই। এটা বাংলাদেশের সকল সরকারের নীতি হওয়া উচিত, বাংলাদেশের পক্ষে নীতি হওয়া উচিত। সেন্ট মার্টিন ইস্যুতে, কক্সবাজার ইস্যুতে এই জায়গাতে কোনো আপোষ নাই, কোনো বিদেশি শক্তিকে এখানে ঢুকে দেওয়া যাবে না। এটা আমাদের চিকেন নেক। এমনকি যে আদানি আছে, আমি আবার শেখ হাসিনাকে মানে ঘৃণাভাবে প্রত্যাখ্যান করছি যে আদানিকে উনি এই মিরসরাই 900 একর জায়গা দিয়েছেন। কেন দিয়েছেন? এই 900 একর জায়গা ফেরত নিতে আমাদের সেই মানে জানের উপর দিয়ে যাচ্ছে। আমরা কথা বলতেছি, কোনো কাজ হচ্ছে না, নেওয়ার কোনো বন্দোবস্ত নাই। আমরা বর্তমান সরকারকে বলবো যে শেখ হাসিনা যে 900 একর জায়গা দিয়েছিল, আপনারা সেটা বাতিল করছেন না কেন? নাকি আপনারা ওইটাকে সম্মতি দিচ্ছেন? যদি সম্মতি না দেন, বাতিল করেন। আমরা আছি আপনাদের সঙ্গে, জনগণ আছে আপনাদের সঙ্গে। আমরা একসঙ্গে দেখবো যে এই 900 একর জমি কিভাবে ভারত তাদের দখলে নেয়। প্রথমত, আমরা সেন্ট মার্টিনটা মনে হয় হারাতেই যাচ্ছি। আমাদের দুশ্চিন্তা হচ্ছে যে এইখানে বলছে যে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য পর্যটক যাওয়া নিষিদ্ধ। এই পুরোটা জিনিসটাকে একটা ঘোরের মধ্যে রেখে দেওয়া হয়েছে। এবং দুর্ভিক্ষ কি জিনিস তা সেন্ট মার্টিনে ওখানে যারা বসবাসকারী তা টের পাচ্ছে। এখানে কুকুরের ওজন কমেছে, মানুষের ওজন কমেছে, পশু পাখির ওজন কমেছে। সেন্ট মার্টিনটা বাংলাদেশ থেকে একটা বিচ্ছিন্ন অঞ্চলে রূপান্তরিত হয়েছে। কেন এই ধরনের তৎপরতা? কেন আমাদের চট্টগ্রাম নিয়ে, পার্বত্য অঞ্চল নিয়ে এক্স্যাক্টলি কি পরিকল্পনা হচ্ছে আমরা কিন্তু জানি না। সংবাদ মাধ্যমে নাই, গণমাধ্যমে নাই, সব জায়গায় একটা এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা। বড় বড় বিমান আসছে, আমেরিকার বিভিন্ন ধরনের তথ্যগুলো দেখছি। এই বিষয়গুলো কেন যেন একটা লুকায় রাখার একটা তৎপরতা। তো আমি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকেও দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এটাকে খেলনাভাবে নিয়েন না, ছোটভাবে নিয়েন না। এই জায়গাতে খুব খেয়াল রাখতে হবে, কারণ এই সরকারের উপদেষ্টাদের গুরুত্বপূর্ণ অংশ বিদেশি উপদেষ্টা।
যারা বাংলাদেশের অনেকে নাগরিকত্বও নাই এবং বিদেশের সাথে তাদের বিভিন্ন এনজিও ভিত্তিক ইস্টাবলিশমেন্টের কারণে তাদের অনেক ভালো যোগাযোগ রয়েছে এবং এই এনজিও গুলোকে সহজভাবে নেওয়ার সুযোগ নাই। এই এনজিও গুলো আদতে ওখানে খাবার দেয়, ওইখানে পড়ালেখা শেখায়, কিন্তু ও পড়ালেখা শেখানোর নামে ও ভিতরে ভিতরে যে কি কাজ করে আপনাদের কোনো খবর আছে? হ্যাঁ, এমনি নাম দিছে যে এনজিও, বিভিন্ন ধরনের সচেতনমূলক ক্যাম্পেইন করে, কিন্তু ভিতরে ভিতরে মানুষকে খ্রিস্টান বানানোর যে প্রকল্প হাতে নিয়েছে, এই বিষয়গুলো আপনারা খেয়াল করেছেন? সুতরাং আমাদের পাহাড় নিয়ে, আমাদের পার্বত্য অঞ্চল নিয়ে, আমাদের সেন্ট মার্টিন, কক্সবাজার এগুলো নিয়ে একটা বড় আতঙ্কের জায়গা আছে। আমরা ডক্টর ইউনূসকে জিজ্ঞাসা করতে পারি না, তাকে জিজ্ঞাসা করার একটা জায়গা নাই যে আপনি আসলে কি প্ল্যান করছেন। বা এখানে সংস্কার কমিশনে অনেক আলোচনা হয়, ডক্টর ইউনূস বিভিন্ন সময় বিপদে পড়লেই কান্নাকাটি করা শুরু করে দেয়, অভিমান করে, আমাদেরকে ডাকে, কিন্তু কখনো চট্টগ্রাম পার্বত্য অঞ্চল নিয়ে আলোচনার কোনো স্কোপ আমরা পাই না। তো এই যে এই অঞ্চলটা নিয়ে আমাদের নতুন করে ভাবনা দরকার যে এনজিও গুলোর ওখানে কাজ কি, এত এনজিও কেন, এমনি হুদাই হুদাই যারা খ্রিস্টান মিশনারি বা বিভিন্ন ধরনের প্রকল্প আছে ওরা এসে মুসলিম রোহিঙ্গাদেরকে কেন খাওয়াচ্ছে, ওদের স্বার্থ কি? তাই না? যে মুসলিমদেরকে বিভিন্ন জায়গায় তারা মারে কাটে, বিভিন্ন ধরনের অত্যাচার করে, সেই মুসলিমদেরকে এখানে খ্রিস্টান মিশনারিরা এখানে এসে এনজিও বানিয়ে বানিয়ে রোহিঙ্গা মুসলিমদেরকে খাওয়াচ্ছে কেন? এই জায়গাটাতে আমি প্রশ্নের মানে সুরাহা খুঁজে পাই না যে এরা কেন এখানে মুসলিমদেরকে খাওয়ায়। দেখেন, ফিলিস্তিনে আজকে বছরের পরে বছর যুদ্ধ হচ্ছে, কিন্তু ফিলিস্তিন এখনো ফিলিস্তিনের আছে, গাজা এখনো ফিলিস্তিনের আছে নাকি? কেন? কারণ এইখানের মানুষগুলো লড়াই সংগ্রাম করে এখানে টিকে আছে, যেভাবে হোক তারা সার্ভাইভ করছে। কিন্তু দেখবেন যে রাখাইনে সকল মুসলিম রোহিঙ্গাকে বাংলাদেশের দিকে ঢেকে মানে ঠেলে দেওয়া হয়েছে, অদ্ভুতভাবে বাংলাদেশের পক্ষ থেকে দরজা খুলে দেওয়া হয়েছে যাতে করে ওই পুরো অঞ্চলটা মুসলিম শূন্য হয়। এই জায়গাটা তো আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে কেন আমরা এই দরজা খুলে রোহিঙ্গাদেরকে এখানে জায়গা দিলাম। আজকে রোহিঙ্গারা যদি সেখানে থাকতো, লড়াই সংগ্রাম যাই হোক আমরাও সহযোগিতা করতাম, তারা তাদের ভূমিটা অন্তত হারাইতো না, তাদের সার্বভৌমত্ব একবার সেখান থেকে বের হয়ে আসলে তাই ঢোকা অনেক কঠিন। তো এই জায়গা থেকে মুসলিম রোহিঙ্গাদের যে কমিউনিটি অঞ্চল, তাদের যে সার্বভৌমত্ব, এই বিষয়গুলো বাংলাদেশের মধ্যে ঢুকে দিয়ে আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট যে এটা আর একটা গাজা হচ্ছে এখানে। আরে বাবা, যারা গ্রামে কিস্তি কালেকশন করে তাদের লজ্জা আছে নাকি? কি এনজিও গুলো যারা কিস্তি কালেকশন করে ওদের লজ্জা আছে? আসেনি? মানুষ ভাত খেতে পারে না, ঘরের টিন খুলে নিয়ে যায়, তাই না? তো এই ধরনের মানুষগুলো একটু শরম কম। হচ্ছে ইসলামের সোল এজেন্ট নিছে ব্যারিস্টার শাহরিয়ার কবির, তাই না? আমরা সোল এজেন্সি বলে কিছু না। নিছেন তো জামাত ইসলামী নিয়ে কথাটা বলে, জামাত ইসলামী নিয়ে কথা বলে নাস্তিক কথা আসে 100 বার, গালি দেওয়া ছাড়া কথা বলে না। দায়িত্ব ইসলাম কায়েম, শুনেন, মোহাম্মদ শব্দটা দিয়ে আপনারও দায়িত্ব ইসলাম কায়েম করা, নাহলে ঈমান থাকবে না। আমার ঈমানের জবাব আমি দিব ডক্টর শাহরিয়ার কবির, আমার ঈমানের জবাব আমি দিব ব্যারিস্টার শাহরিয়ার কবির, আমি আসছি আমার কাছে। আমার ঈমানের জবাব আমি দিব, এই দিবেন, আমরা সবাই মিলে আমার ঈমানের জবাব আমি দিব। আমি বলছি আমার ঈমানের জবাব আমি দিব, কিন্তু দায়িত্ব সবাইকে বলতে হবে। আপনার বলাটা আপনি বলেন, আপনি আমারে নাস্তিক বলবেন, ডক্টর জায়েদ নাস্তিক বলবেন, এটা আপনি বলতে পারেন না? না, আমি নাস্তিক বলি, বলছেন তো, তাই বললাম। বলছেন প্রতিদিন আমাকে এই রকম প্রশ্নের সম্মুখীন, এরকম কথার সম্মুখীন প্রতিবার হইতে হয়। আমি এইটার জবাব আজকে আমি একটু দিতে চাই। আমার ইসলাম বিশ্বাস, ইসলাম নিয়ে আমি কোথায় যাইতে চাই, সেইটার জবাব আমি আমার আল্লাহর কাছে দিব, বা আমি মনে করি না এই জবাব আর কেউ চাওয়ার জন্য কোয়ালিফাই হতে পারে, নাম্বার 1। নাম্বার 2, আমি ইসলামী শাসন চাই কিনা, সেই ক্ষেত্রে আপনারা যারা ইসলামী শাসন চান তাদের ক্লিয়ার করতে হবে আপনারা কোন ধরনের ইসলামী শাসন চান। কল্পিত গল্পিত একটা দুইটা কথা এরকম করে বললে হবে না। 3 নম্বর কোশ্চেন, আপনারা যে নাস্তিককে নাস্তিক বলতে পারেন কিনা, আবার খোলেন কোরআন শরীফ, আপনি দেখেন তো আপনার কোনো ক্ষমতা আছে কিনা কেউ নিজেকে নাস্তিক না বললে তাকে নাস্তিক বলার। ট্রাই ইট, আবার জানান, পরে আবার কথা হবে। আমি ডক্টর জায়েদ আপনাকে চাচ্তে চাই, নাকি জামাতের লোকেরা হবে? আমরা ওটাই জিজ্ঞাসা করছিলাম যে জামাত যে আমাদের ইমানের হেফাজতকারী হতে চায়, তাদের আমির তো বাম সংগঠন থেকে আসা, তাহলে উনি কি মুফতি না উনি আলেম? ওনার শিক্ষাগত যোগ্যতা কি ইসলামের লাইনে, যে উনি সকল বাঙালি মুসলিম উম্মার উনি নেতা হবেন? তো এগুলো আমরা যদি সচেতন না হই ভাই, তাহলে আমাদের স্পষ্ট কথা, আমাদেরকে বাছাই করতে হবে যে আমরা মদিনার পথে চলবো নাকি মওদুদির পথে চলবো। আমরা দেখলাম যে আমাদের হেফাজত ইসলামের মুরব্বী সহ কওমি হুজুর, আমাদের মুরব্বী যারা ওস্তাদ যারা আছেন তারা জামাতের বিষয়ে মুখ খুলেছেন। আমার প্রশ্ন হলো, এত দেরি করলেন কেন? এই যে দেরি করলে জামাতের বিষয়ে মুখ খুললেন, আপনাদের কত ক্ষতি হয়েছে আপনারা খেয়াল করেছেন? এর মধ্যে কতগুলো মসজিদের কর্তৃত্ব আপনারা হারিয়েছেন, কতগুলো মাদ্রাসার কর্তৃত্ব আপনারা হারিয়েছেন। আপনারা বলবেন যখন, এত দেরি করে বললেন কেন?
আজকে জামাত ইসলাম তারা যে এজেন্ডা নিয়ে নামছে, তারেক মনোয়ারের বক্তব্য শোনেন না, তারা প্রকাশ্যে বলছে যে মসজিদগুলো থেকে কওমি হুজুরদেরকে বের করে দাও, ঘাড় ধরে বের করে দাও। তাহলে এটা যদি এদের নিয়ত হয়, তাহলে আমাদের ইমানের হেফাজতকারী কি এই কওমি হুজুররা হবে নাকি জামাত ইসলাম হবে? আমরা কি আমার ইমান, আকিদা, ইসলাম আমরা কি জামাতের কাছ থেকে শিখবো নাকি আমাদের হেফাজতের হুজুরদের কাছ থেকে শিখবো? আমাদের ইমানের হেফাজতকারী কওমিরা হবে নাকি জামাতের লোকেরা হবে? 80 বছর বয়সে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পদ ছাড়তে চায়নি উনি। ওনার নিজের তৈরি করা আইন আছে যে এত বছর পরে চেয়ারম্যান থাকা যাবে না। উনি নিজে আইন করে নিজে সেই পদ ছাড়তে চায় না, শেষে সরকারের মামলা করে ওখান থেকে সরাতে হয়েছে। আর উনি এখান থেকে পদত্যাগ করে চলে গেছে, উনি সহজে যাবে না। যে শর্তগুলো আমেরিকা দিছে এগুলো পূরণ হওয়া পর্যন্ত উনি এক গ্লাস পানিও খাবে না। অভিমানের মধ্যে 1 নাম্বার অভিমান হলো যে করিডোর দেওয়াতে আমরা থাবা দিছি, তাই তো? করিডোর দিতে দেবো না। তারপরে বন্ধ দিতে আমরা থাবা দিছি, এই দুইটা নাকি দুইটা আমরা মানে নিতে বলতেছেন নাকি? তাহলে তো বাংলাদেশের সার্বভৌমত্বই টিকলো না। আপনি চাইছেন যে চট্টগ্রামে ওইটা উপজাতিরা আদিবাসী নামে পরিচিত হোক, ক্ষুদ্র নৃগোষ্ঠীরা আদিবাসী নামে পরিচিত হোক, বাংলাদেশের নাগরিক বাংলাদেশি পরিচয়তে আদিবাসী। আপনি আপনার বিভিন্ন উপদেষ্টা সংস্কার কমিশন থেকে এই যে এনজিও লোকগুলো দিয়ে এটা করাইছেন, এটা আমাদের মাইনে নিতে হবে। এখন এইগুলো যদি আমরা বলি আপনার অভিমান, আপনি 666 কোটি টাকা কর হলো মাফ করাইছেন, এটা আমরা নিলে আপনার মন খারাপ হবে। আমরা যদি বলি তাহলে মন খারাপ হবে, আপনি অভিমান করবেন। তা আমরা কি আপনার এই অভিমান মাইনে নিয়ে বলবো ঠিক আছে নিছেন আরো ভালো? 29 সাল পর্যন্ত কর মওকুফ নিছেন আপনার কোম্পানির জন্য, আমরা এটা মাইনে নেবো, এটা বলবো না। তা আপনার যে বিষয়গুলোতে অভিমান, এই অভিমানগুলো যদি আমরা ভাঙতে যাই তাহলে তো দেশের বড় একটা ক্ষতি হয়ে যাবে। আপনি এখন 25% কর মাফ করা, 25% শেয়ার থেকে কমায়ে সরকারের শেয়ার গ্রামীণ ব্যাংকে 10% করছেন। কারণ আমরা চিল্লাচিল্লি করতেছি এটা কেন করলো? সরকারের শেয়ার, বাংলাদেশের জনগণের শেয়ার কেন কমাইলো? কোম্পানির শেয়ার কিছু বেশি করলো। আমরা যখন বলতেছি আপনি মন খারাপ করতেছেন, তো আমরা যদি আপনি অভিমান করতেছেন, আপনার এই অভিমান যদি আমরা মাইনে নেই তাহলে তো দেশের স্বার্থ উদ্ধার হইল না। তো ডক্টর ইউনূসের সব অভিমান মাইনে নেওয়া সম্ভব না। অনেকে বিভিন্ন কথা বলতে পারে, পদত্যাগ চাই না আমরা, অনেক নানা বুঝতে। আরে ভাই, পদত্যাগ করতে চাইছে নাকি? এই লোক পদত্যাগ করবে এত সোজা? জুলাই গণঅভ্যুত্থানের অন্যান্য যারা পার্ট রয়েছে তারা যখন দেখে ছোট ছোট পার্টগুলো যে একটা পার্টকে ডক্টর ইউনূস স্পেশালভাবে প্রিভিলেজ দিচ্ছে, তখন তাদের তো একটা এখানে মন খারাপ হওয়া স্বাভাবিক। এই যে স্পেশাল প্রিভিলেজ দিচ্ছে, এই যে রাজনৈতিক প্রক্রিয়াগুলোতে তাদের অন্যান্য অংশগুলোকে সংযুক্ত না করে এনসিপির মানুষগুলোকে সংযুক্ত করতেছে, এটা ইন্টেনশনালি দেখাচ্ছে যে জামাত এবং বিএনপির মতো এরাও একটা বড় শক্তি, ঠিক আছে? কিন্তু ছাল নাই, চামড়া নাই, কুত্তা ঘেউ ঘেউ করে, এইরকম একটা অবস্থা। তো এখন সেই অবস্থার মধ্যে তাদেরকে স্পেশাল প্রিভিলেজ দিয়ে দেখাচ্ছে। বিএনপি জামাতের সাথে মিটিং করছে, ওই সময় এনসিপি লোকদেরকে ডাকে বুঝাইছে যে বিএনপি এবং জামাত যেরকম একটা শক্তি, এনসিপিও একটা ওই রকম শক্তি, ঠিক আছে? কিন্তু আসলেই কি এনসিপির একটা শক্তি? আওয়ামী লীগের অর্থ, আওয়ামী লীগের আপনার লোকজনকে নিয়ে এনসিপি কত দূর যায় সেটাও আমরা দেখব, এবং আমরা প্রস্তুত আছি যে যেই মঞ্চগুলোতে আওয়ামী লীগের লোক উঠবে আমরা সেগুলো প্রতিহত করার জন্য মানসিকভাবে সর্বতভাবে প্রস্তুত আছি। ডক্টর ইউনূস যেভাবে একটা রাজনৈতিক প্রক্রিয়াকে স্পেশাল প্রিভিলেজ দিয়ে অন্যান্য রাজনৈতিক প্রক্রিয়াগুলোকে দুর্বল করছে। দেখেন ডক্টর ইউনূস বিভিন্ন ছোটো ছোটো রাজনৈতিক যে প্রক্রিয়াগুলো ছিল, ডক্টর ইউনূস ওই একটা দলকে স্পেশাল প্রিভিলেজ দিয়ে এটা তার দল এইরকম একটা হাইপ তৈরি করে ছোট ছোট দলগুলো থেকে হলো কর্মী নিয়ে গিয়ে সেই দলগুলোতে ভাঙ্গন সৃষ্টি করছে। তাহলে ওই দলগুলো ডক্টর ইউনূস ক্ষতি করছে। এই জুলাইয়ের রাজনৈতিক দলগুলোর একমাত্র ক্ষতি করছিল ডক্টর ইউনূস নিজ হাতে একটা দলকে বিশেষ সুযোগ দিয়ে সেই দলগুলো থেকে কর্মী নিয়ে গেছে, দল ভাঙ্গন ধরাইছে। এই সমস্ত রাজনৈতিক প্রক্রিয়ার জন্য ক্ষতিকারক একটা বিষ ডক্টর ইউনূস একটা দলকে এইভাবে স্পেশাল প্রিভিলেজ দিয়ে এই কাজগুলো সে করছে।